ভ্যানে ঘুরতেছি তো আমার ভ্যানওয়ালা বলতেছে কি যে সবারই তো দেখলাম, এবার একটু জামাতে দেখবো। তারেক রহমান ডেকে কি বলছে আপনাকে? দীর্ঘ 17 বছর ছাত্রদলের কোনো অবস্থান কোনো ক্যাম্পাসে ছিল না। আপনার পুরো প্যানেল এই নির্বাচনে পরাজিত হয়েছে কেন তাহলে? আগে আমরা দেখতাম হেলিকপ্টার হুজুর, আর এখন দেখছি আমরা এই খ্যাপ মারা ভিপি, যে বিভিন্ন জায়গায় খ্যাপ মারতে যাচ্ছে। জাতি হিসেবে আমাদেরই সমস্যা যে আমরা সবকিছুর দায় সরকারের উপর চাপাইতে চাই। উই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানটা কি? বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় ছাত্র সংগঠন কোনটি? মোটেও না, এটা একটা প্রতারণামূলক স্ট্র্যাটেজি। শিবির সমর্থিত প্যানেলগুলোই জয় পেয়েছে, এইটাকে আপনি কিভাবে দেখেন? একটা অংশকে মানে পুঁজি করে জামাতে এই ধরনের সংঘবদ্ধ প্রচারণা করছে এবং প্রতারণামূলক প্রচারণা করছে। হামিম, তারেক রহমান ডেকে কি বলছে আপনাকে? আচ্ছা, ওনার সাথে আসলে ওই দিনই আমার, আপনারা যেটা দেখে বলছেন যে কি বলছে, ওই দিনই আমার প্রথম দেখা হয়েছে। আচ্ছা, এইটা একটু হোল্ড করুন, এই কোশ্চেনটার অ্যান্সারটা পরে শুনবো, তার আগে আপনার পরিচয়টা দিয়ে আসি। কথাচলুকের আজকের পর্বের অতিথি শেখ তানভীর বাড়ি হামিম। তিনি একজন ছাত্রদল নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হল কমিটির আহ্বায়ক, এবং 2025 সালে যে ডাকসু নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে তিনি জিএস প্রার্থী ছিলেন ছাত্রদল সমর্থিত প্যানেলের। তিনি অবশ্যই হেরে গেছেন, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির সমর্থিত প্যানেল পূর্ণাঙ্গ প্যানেলে জয় পেয়েছিল। যাই হোক, সেসব নিয়ে আমরা আজকে আলোচনা করব। তবে হামিম, প্রথম যে প্রশ্নটা করেছিলাম, তারেক রহমান ডেকে কি বলেছে? আপনারা তো জানেন যে তারেক রহমান কয়েকদিন হয়েছে এসেছেন, কিন্তু আমার সাথে তার দেখা হয়েছে যে ভিডিওটি আপনারা দেখে প্রশ্নটি করলেন সেদিনই প্রথম, কারণ আমার পায়ে একটা ফ্র্যাকচার ছিল। তো ওনার সাথে যখন দেখা হলো, উনি বেরোচ্ছিলেন, সরাসরি যখন দেখা হলো উনি আমাকে কাছে ডেকে বললেন, মানে আমরা শারীরিক খোঁজ খবর নিয়েছে যে কী অবস্থা আর এই অবস্থায় কেন এসেছি এখানে। আমি বললাম যে আপনাকে আগে দেখিনি, তাই সরাসরি দেখতে আসলাম। মানে এটুকুই কথা, আর কোনো কথা নেই? হ্যাঁ, এরপর বললেন যে কবে নাগাদ ঠিক হতে পারে, ডক্টর কি বলেছে, বা এখান থেকে খুব সাবধানে বেরিও যাতে পড়ে না যাও, এইগুলোই। এই ভিডিও আপনি মনে হয় ফেসবুকে দিয়েছেন এবং এটা পুরো ভাইরাল সারা মানে এবং পরে দেখলাম অনেকে নিউজ করেছে, এবং তারপর থেকে আপনি অনেকগুলো টক শোতেও অ্যাটেন্ড করেছেন। আমাদের এখানেও এইসব নিয়ে আলোচনা করছি আমরা। পায়ের কথা বলছিলেন, আমাদের এখানে আপনি ক্র্যাচ নিয়ে এসছেন। জি। আপনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে আমাদের এখানে লিফট আছে কিনা, আপনি সিঁড়ি ভাঙতে পারেন না। তো আসলে এই অবস্থায় গেলেন কেন তারেক রহমানের সাথে? ওখানে ওরা অনেক ভিড় ছিল, ভিডিও দেখছিলাম, তারেক রহমান যেখানে যায় অনেক ভিড় থাকে। আসলে আমরা হচ্ছে একদম স্কুল লাইফে ক্লাস 5-6 থেকে আমি ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত। তো দীর্ঘদিন তাকে নিয়ে স্লোগান দিয়েছি, তার কথা তার বক্তব্য শুনে সেভাবে বিভিন্ন আন্দোলন সংগ্রাম বিভিন্ন কর্মসূচি সফল বা বাস্তবায়নের চেষ্টা করেছি। তো এতদিন পর উনি এসেছেন, ওনাকে এখনও নিজ চোখে দেখিনি। তো এখন একটু মুভমেন্ট করতে পারছি, তাই যেদিন মুভমেন্ট করা শুরু করেছি প্রথম দিনই আমি যাকে ঘিরে আমরা এত স্বপ্ন দেখেছি যে একটি বাংলাদেশ বিনির্মাণে তিনি ভূমিকা রাখবেন, তো তাকে দেখতে গিয়েছি এজন্যই। আমার যতদূর মনে পড়ে যে 21শে নভেম্বর 2025 বাংলাদেশে একটা বড় ভূমিকম্প হয়েছিল, ওই দিনই আপনি পায়ে আঘাত জি পান। জি জি। মানে কি হুড়মুড় করে নামতে না, গিয়েছিলেন? হুড়মুড় করে না, আসলে দেখুন আমাদের এখানে ভূমিকম্প হলে আমি যে পড়লাম একটা সিঁড়ি থেকে, আমি নামছিলাম, তো নামার সময় আমার পাটা একটু বাঁকায় পড়ে, তখন আমার ওভারওয়েট, যার কারণে পাটা ভেঙে যায়। এরপরে আমি হচ্ছে অপারেশন করছি, কিন্তু আমার কথা হচ্ছে বাংলাদেশে ভূমিকম্প যে কোনো দেশে যে কোনো সময় হতেই পারে, কিন্তু দেখুন আমাদের দেশে কিন্তু অ্যাওয়ারনেস বিল্ডিংটা নেই। মানে এখানে তো প্রশ্নটা আমি আপনাকে করতে পারি, আপনার নিজের মধ্যে অ্যাওয়ারনেসের অভাব আছে যে ভূমিকম্প হলে হুড়মুড় করে যাওয়া যাবে না, কিন্তু এটা আপনি তো গেছেন। হ্যাঁ, আমার তো এই জ্ঞানটুকুই ছিল না, বা আমি একটু জানতামই না আপনার নাই কেন? আপনি ঢাকা সিঁড়ি থেকে বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, নামতে হবে। রাজনৈতিক পরিবারের ছেলে, আচ্ছা ছোটবেলা থেকে রাজনীতি করেন। আচ্ছা, দেখুন ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ। তো একটা প্রাকৃতিক দুর্যোগে করণীয় কি, এটা কিন্তু দেশের নাগরিকদের ভিতর সচেতনতা বোধ জাগ্রত করা সরকারের দায়িত্ব, কিন্তু আসলে এটা আছে কিনা। সরকারের দায়িত্ব, আমাদের দায়িত্ব নেই নাগরিক হিসেবে? অবশ্যই দায়িত্ব, কিন্তু আসলে তো আমাদের অ্যাওয়ারনেসটা নেই। আজকে আমরা দেখেন আমাদের অধিকাংশ তরুণী অনেকেই কিন্তু আপনার হার্ট ডিজিজে ভুগছে। কেন ভুগছে? কারণ আমরা জানি না আমাদের ফুড হ্যাবিটে কোনটা আমরা ইনটেক করা উচিত, কোনটা করা উচিত না, কোনটা করলে আমাদের হার্টের ডিজিজ হতে পারে, কোনটা হতে পারে না। অর্থাৎ একটা বড় অংশ কিন্তু আমরা অ্যাওয়ার না, আমাদের ভিতরে অ্যাওয়ারনেস। আপনার কিছু কিছু অ্যাওয়ারনেসের কাজ আমি দেখেছি, সেগুলো নিয়ে হয়তো একটু আলাপ করব, কিন্তু অ্যাওয়ারনেসের কথা বলি, এখন তো সব কিছু ফিঙ্গার টিপাবে, আপনি মোবাইল ফোনে একটু গুগল করলেই বা চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করলেই হয়তো বলে দেয়, হয়তো সেটা একটা অ্যাওয়ার হওয়ার মানে আমরা আমাদের কি, এটা কি আমাদের জাতি হিসেবে আমাদেরই সমস্যা যে আমরা সব কিছুর দায় সরকারের উপর চাপাইতে চাই, না, বা আসলে বিষয়টা এরকম না। দেখেন, যাদের আপনি বললেন যে দায়িত্বশীল তাদের উপর চাপাতে মোবাইলে চাই? টিপলেই পাবো। আপনার যতক্ষণ না হার্টে ব্যথা হবে, আপনি মোবাইলে কিন্তু সার্চ করবেন না হার্টে কেন ব্যথা হচ্ছে বা হার্টে ব্যথার কারণ কি। যতক্ষণ আপনি অ্যাফেক্টেড না হবেন আপনি কিন্তু যাবেন না। কিন্তু আপনি যদি আপনার স্কুল লাইফের থেকে ফ্রম দ্য ভেরি বিগিনিং আপনাকে জানাইতো
যে ভাই তুমি এইটা খাদ্য অভ্যাস এটা ইনটেক করলে তোমার হার্টের ডিজিজ হবে, এটা না করলে হার্টের ডিজিজ সহজে হবে না, যেটি আমাদের বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান কিন্তু বলেছেন তার স্বাস্থ্য কার্ডের কথায়, যে আমরা একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করব, তাহলেই কিন্তু আমরা অনেক রোগ কমিয়ে আনতে পারবো। বাংলাদেশি আমাদের যে জাতিদের ভিতরে বিভিন্ন রোগ, সে রোগ আমরা কমিয়ে আনতে পারবো। বিগত সরকারগুলো তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছে, না, এরকম অ্যাওয়ারনেস তো আমরা দেখিনি আসলে। দেখেন না? না, ঠিক আছে, হয়তো ডিফারেন্ট সিনারিও থাকতে পারে। আমি একটু অন্য প্রসঙ্গে আসি। আপনি বলছিলেন আপনি ছোটবেলা থেকে রাজনীতি করেন, ছাত্রদলই তো করেছেন সবসময়, অন্য দল তো কখনো করেন না। আচ্ছা, বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় ছাত্র সংগঠন কোনটি? বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। নিশ্চিত আপনি? নিশ্চিত কি আপনি বলুন, আমি তো না, নিশ্চিত। আমি প্রশ্ন করছি, এই দলের সমর্থিত জিএস প্রার্থী ছিলেন আপনি এবং আপনার পুরো প্যানেল এই নির্বাচনে পরাজিত হয়েছে, কেন তাহলে? আসলে দেখুন, আপনি নির্বাচনটা হয়েছে কিন্তু 5ই আগস্টের মনে হয় 1 বছর পরে, 9 মাস পরে। কিন্তু আপনি 5ই আগস্টের পূর্বে 2024-এর 5ই আগস্টের পূর্বে দীর্ঘ 17 বছর ছাত্রদলের কোনো অবস্থান কোনো ক্যাম্পাসে ছিল না। তারা মিনিমাম তাদের একাডেমিক্যাল লাইফ অথবা তারা যে হলগুলোতে থাকবে সেই স্পেসটুকু তাদের ছিল না। 5ই আগস্টের পরে আমরা যখন হলে উঠতে গেলাম অ্যাজ এ রানিং স্টুডেন্ট, আমি যখন গিয়েছি হলে, যে ছাত্ররা পূর্বে ছিল তারা বললো যে ভাই আপনি এভাবে হলে উঠতে পারবেন না, আপনি এতদিন হলে ছিলেন না, আপনাকে নিয়ম মেনে হলে উঠতে হবে। তো আমি তখন ভেবেছিলাম যে যেহেতু একটা নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণ করবো, এরা বলছে, এদের মতামতকে শ্রদ্ধা জানাই। আমি নিয়মতান্ত্রিকভাবে হলে উঠতে, যে আমার ভাইভা, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের যে প্রসিডিউর, এগুলো মেনটেন করে আমার 6 মাস লেগেছে হলে উঠতে। তো আমরা এতদিন হলে থাকতে পারি না, আমাদেরকে বঞ্চিত করা হয়েছে আমাদের আবাসিক সুবিধা থেকে। আবার আমরাই কিন্তু যখন হলে উঠতে গিয়েছি নিয়ম মেনে, আমাদের 6 মাস সময় গিয়েছে। মানে এই আসলে কি ঢাকা ইউনিভার্সিটির হলে ওঠা এত কঠিন? আমি অবশ্যই, কিন্তু ঢাকা কারণ বিশ্ববিদ্যালয়ে কারণ পড়েছি, এটা মানে তো শতভাগ আবাসিক যে উঠে বিশ্ববিদ্যালয় যাওয়া না, যায়। শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয় না। 5ই আগস্টের পরে 5ই আগস্টের পুরো আমাদের গণরুম ছিল, যেখানে এক রুমে 30-40 জন ঘুমায় থাকতো, আপনারা বিভিন্ন সময় ছবি দেখেছেন। কিন্তু 5ই আগস্টের পর আমরা আর গণরুম সিস্টেম রাখতে চাইনি, যার জন্য তখন খুব ডিফিকাল্ট ছিল, নিয়মতান্ত্রিকভাবেও 6 মাস লেগেছে। এখন আপনার প্রশ্ন যে আমরা কেন হেরেছি, যেহেতু দীর্ঘদিন আমরা ছাত্রদের সাথে ছিলাম না, হলে একই সাথে থাকতে পারিনি। এবং আপনি দেখুন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যখন প্রথম বর্ষে আসেন, তিনি কিন্তু স্বপ্ন দেখেন যে আমি একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একটা সরকারি চাকরি। বেশিরভাগ স্টুডেন্টসই কিন্তু এই স্বপ্নটা দেখেন যে সরকারি চাকরি করে বাবা মা পরিবার পরিজন নিয়ে ভালো থাকবো। তো বিগত ফ্যাসিস্ট আমলে কী হয়েছে, যখনই আপনি ফার্স্ট ইয়ার ভর্তি হতে এসেছেন, হলে উঠতে চেয়েছেন, জোরপূর্বক আপনাকে ছাত্রলীগের মিছিল মিটিংয়ে নিয়েছে। এই প্রসঙ্গে জাস্ট আমি একটা ফুটনোট, এটা কি শুধু ফ্যাসিস্টের আমলেই ছিল? তার আগে যখন আপনারা ক্ষমতায় ছিলেন তখন কিরকম ছিল না? তখন তো আমরা এরকম শুনিনি। আর আপনি তো তখনকার ছাত্র, আপনি বলেন। আমার ধারণা ছিল। থাকলেও সেটা এই পর্যায়ে ছিল কিনা। হ্যাঁ, প্রত্যেক সময় আপনার এরকমও আছে, ধরেন আপনার বাড়ি কোথায় আমি জানি না, আপনার বাড়ি যেখানে হোক, আপনার এলাকার এক ছোটো ভাই আসছে, আপনি কিন্তু তাকে একটু প্রিভিলেজ দেওয়ার চেষ্টা করবেন। এটা আমরা বাংলাদেশি জাতি হিসেবে আমাদের কিন্তু এই ধরনের প্রবণতা আছে। কিন্তু আপনি জোরপূর্বক ছাত্র দলের মিছিল মিটিং বা ছাত্র একটা সংগঠনের মিছিল মিটিং করতে হবে, এইটা আমার মনে হয় না ছাত্র দলের ছিল, জোরপূর্বক আপনার মিছিলে নিতে। কিন্তু গত 17 বছর এটা হয়েছে। তো যাই হোক, সেটা তর্ক সাপেক্ষ, কিন্তু যেটা মানে আপনি বলছেন যে আপনাদের অবস্থান ছিল না, মেনে নিলাম। ছাত্র শিবির তারা তো আরো বেশি চাপে ছিল। তারা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যই হতে পারেনি কোনোদিন, হয়তো এবারই আমরা দেখলাম যে তারা প্রকাশ্য হয়েছে। তারা আসলে প্রকাশ্য হতে পারেনি, এটা যেমন ঠিক একইভাবে ছাত্ররা এতদিন যারা হলে ছিল তারা তাদের সাথেই ছিল। যেই ছাত্রদের জোরপূর্বক ছাত্রলীগের মিছিল মিটিংয়ে নিয়ে যাওয়া হতো, তারাও কিন্তু সেই ছাত্রলীগের মিছিল মিটিংয়ে, যেটাকে আপনারা মাঝে মাঝে গুপ্ত বলে উল্লেখ করেন, এরকম কিছু? গুপ্ত তো আছেই, কিন্তু শিক্ষার্থীদের কমফোর্ট জোনে তারা ছিল, ডিউ টু তারাও ছাত্রলীগ করতো, এরাও জোরপূর্বক ছাত্রলীগের মিছিল মিটিংয়ে যাইতে বাধ্য হতো, এবং তাদের ছবি রয়েছে। তারা ভেবেছে 5ই আগস্টের পর ছাত্রদল বারংবার ছাত্রলীগের বিচার চেয়েছে, তাদেরকে একাডেমিক্যালি ব্যান্ড করতে চেয়েছে তাদের বিভিন্ন মানবতা বিরোধী কর্মযজ্ঞের কারণে। সেইখানে আমাদেরও তো বিভিন্ন ছবি আছে, যারা হলগুলোতে রয়েছে তারা জোরপূর্বক মিছিলে যেত, কিন্তু তাদের তো ছবি রয়েছে। এই ছবির কারণে তাদেরকে আলাদাভাবে ছাত্রদল ট্রিট করে কিনা, এর থেকে আমরা বরং ছাত্র শিবিরকেই ভোট দিই, কেননা ছাত্র শিবির আগে ছাত্রলীগ করতো, আর আমরা তো জোরপূর্বক যেতামই। আমাদের অকারেন্সের কথা ওরা জানে, ওদেরটা আমরা জানি, সুতরাং ওরাই আমার কমফর্ট জোন। এই জন্যই কিন্তু তারা ছাত্র শিবিরকে ভোট। মানে আপনারা হলে থাকতে পারেননি, ওরা থাকতে পেরেছিল, এটা এই পার্থক্যটা করে দিয়েছে। অবশ্যই, মানে খুব কনভিন্সিং লাগতেছে না? না, এটাই কনভিন্সিং। আর তার থেকে বড় কথা কমফর্ট জোন। আপনি একটা মানুষকে, আপনি আপনার বাসায় আমাকে দাওয়াত দেবেন, আপনি যদি মনে করেন যে আমি আপনার জন্য ক্ষতিকর, আপনি কি দাওয়াত দিবেন না? ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম যে এগুলোই আপনার উত্তর। আমি এই বিষয়ে আর প্রশ্ন করছি না। ডাকসুতে শিবির ব্যাপকভাবে জয়ী হয়েছে, তারপরে জাকসু, রাকসু, এবার দেখলাম আমরা জকসু, একের পর এক 5টা বড় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে
শিবির সমর্থিত প্যানেলগুলোয় জয় পেয়েছে, এইটাকে আপনি কিভাবে দেখেন? এটাকে আমি খুব সাধারণ একটি প্রক্রিয়া হিসেবে দেখি। এটি ছাত্র সংসদ নির্বাচন। এইখানে যে ছাত্ররা ভোট দিয়েছে, কত শতাংশ ছাত্র হলের বাইরে ছিল? ধরেন ছাত্রদলই তো হলের বাইরে ছিল, তাই না? তো কত শতাংশ বাইরে ছিল, আর কত শতাংশ হলের ভেতরে ছিল? হলের ভেতর যারা ছিল তাদের একটা বন্ডিং আলাদা। আপনি 3-4 বছর ধরে একজনের সাথে বেড শেয়ার করবেন, একই বিল্ডিং শেয়ার করবেন, আপনার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে। তারই একটি রিফ্লেকশন এখানে। ব্যাপারটা কি শুধু এরকমই? কারণ বাংলাদেশে আমার যতটা রাজনৈতিক অনুধাবন, যে এইখানে একটা মানে আমরা ছোটবেলা থেকে থেকে পারিবারিকভাবে একটা রাজনৈতিক সমর্থন দেখে আসি, নানাভাবে দেখে আসি, এবং আমি যতটুকু বুঝি এই যে অনেকেও বলছেন এই কথা যে এই যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হলো এবং এটার একটা প্রতিফলন জাতীয় নির্বাচনে আসতে পারে, এরকম প্রশ্ন তুলছেন কিন্তু অনেকে। না, আপনি দেখুন যে ছাত্র সংসদ নির্বাচনে যেটা হয়েছে, অধিকাংশ যারা ছাত্র সংসদ নির্বাচনে দাঁড়িয়েছে বা জিতেছে, তা কিন্তু একটা সময় পর্যন্ত তারা নিজেদেরকে অরাজনৈতিক পরিচয় দিয়েছে কিন্তু দেখা গিয়েছে তারা যখনই জয়লাভ করেছে, তাদের একটা প্যানেলের নাম দিয়ে দিচ্ছিল যে শিবির সমর্থিত প্যানেল। কিন্তু এই প্যানেলে অন্য অনেকেই আছে যারা শিবির করেন, এরকমও প্রচারণা তারা করছে যারা অরাজনৈতিক। এটাকে কি আপনি একটা ভালো স্ট্র্যাটেজি হিসেবে দেখেন কিনা? মোটেও না, এটা একটা প্রতারণামূলক স্ট্র্যাটেজি। আচ্ছা, এবং আপনি জিতার পর আপনি দাঁড়িপাল্লার ভোট চাইতে সারা বাংলাদেশ ছুটবেন। বাংলাদেশের জনগণ এটা দেখছে, স্টুডেন্টসরাও দেখছে যে তাদের সাথে প্রতারণা করা হয়েছে। আমি ছাত্রদলের জিএস প্রার্থী, আমি বিএনপিকে সাপোর্ট করি, বিএনপির ভালো কাজের প্রমোশন আমি করব, এটা সকলে জানতো। কিন্তু সাদিক ক্যাম্প সে কিন্তু ভোটে নির্বাচিত হওয়ার আগে বলেছিল যে আমি কোনো দল করি না, আমি জামাতের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা ছাত্র শিবির, আমরা একটি স্বতন্ত্র কিন্তু সে তো প্রতিষ্ঠান, আমরা শিবিরের কোনো বিশ্ববিদ্যালয় প্রচারণা করব না। প্রেসিডেন্ট হ্যাঁ, এবং কিন্তু প্রেসিডেন্ট পরবর্তীতে হিসেবে দেখা প্রকাশ গেছে সে করেছে। কিন্তু জামাতের ভোট চাইতে চলে গিয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্নভাবে সাফার করছে, সেইগুলোতে কাজ না করে সে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হেলিকপ্টার যোগে, আগে আমরা দেখতাম হেলিকপ্টার হুজুর, আর এখন দেখছি আমরা এই খ্যাপমারা ভিপি, যে বিভিন্ন জায়গায় খ্যাপ মারতে যাচ্ছে। আমাদের এলাকার ভাষায় খ্যাপমারা বলে, যারা ভাড়ায় বিভিন্ন জায়গায় খেলতে যায়। তা সে বিভিন্ন জায়গায় খ্যাপমারা ভিপি হিসেবে সে বিভিন্ন জায়গায় আপনার দাঁড়িপাল্লার প্রচারণা যাচ্ছে। এটা স্টুডেন্টসরা দেখছে, এবং আমার মনে হয় এর রিফ্লেকশনটা বরং এবার জাতীয় নির্বাচনে পড়বে। আচ্ছা, আপনার এই প্রশ্ন, এই উত্তর ধরেই আমি একটা প্রশ্ন করি। আপনি নিজেও কিন্তু আহ, আহ, ভোট চাইছেন এবং প্রচারণা চালাচ্ছেন, এবং আপনি যদ্দূর মনে পড়ে আমার, আপনি নির্বাচনে পরাজয়ের পর আপনি ধন্যবাদ দিয়ে বলেছিলেন, যারা আপনাকে ভোট দিয়েছে বলেছিলেন যে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমাকে ইনবক্স করো, জি। কারো কোনো সমস্যা হলে আপনি পাশে থাকবো। তো আপনিও তো জাতীয় রাজনীতিতে চলে গেছেন, এখন ওদের পাশে কতটা আছেন? না, আমি তো আমার শিক্ষার্থীদের সাথে আছি। এমনকি গতকালকে আমি কিন্তু আমাদের যে দেশ গড়ার পরিকল্পনার অংশ অনেকগুলো আপনারা দেখেছেন, তারেক রহমান দেশে এসে বলেছেন উই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানটা কি? অর্থাৎ দেশের এই যে তরুণ জেনারেশন বা ইয়াং জেনারেশন, তারা কি দেখে ধানের শীষকে ভোট দিবে, কেন বিএনপিকে বেছে নেবে, কেন ছাত্রদল করবে, এই পরিকল্পনা কিন্তু আমি গতকাল তুলে ধরেছি। প্ল্যানটা শুধু কি আসলে? সেই প্ল্যানটা হলো আমাদের এখানে আমরা বলেছি যে 1.5 বছর 1.5 কোটি কর্মসংস্থান তৈরি করব। এটা শুধু আপনার পলিটিক্যাল রেটরিক না, কীভাবে বাস্তবায়ন করব সেই যে প্ল্যানটা, সেই ডিটেলসও কিন্তু আমরা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেছি। যেমন আমার অনেক বন্ধু আছে যারা স্কুল জীবনে ভালো ক্রিকেট খেলতে খেলতে এক পর্যায়ে বিকেএসপিতেও চান্স পেয়েছে, অনেক দূর গিয়েছে, কিন্তু ন্যাশনাল টিমে চান্স পায়নি। সেই ছেলেটা কিন্তু ঝরে যায়, পরে দেখা গেছে এলাকায় যায় মুদি দোকানদারি করে। কিন্তু এই ছেলেটাকে যদি আমরা কাজে লাগাই, যে কোনো স্কুল বা স্কুলগুলার স্পোর্টস টিচার, যে ক্রিকেট খেলে তাকে ক্রিকেট টিচার হিসেবে নিয়োগ দিই, যে ফুটবল খেলে তাকে ফুটবল টিচার হিসেবে নিয়োগ দেওয়া হয়, সেই ক্ষেত্রেও কিন্তু একটা কর্মসংস্থানের সৃষ্টি হবে। এইভাবে আরও ইন ডিটেলস অনেক প্ল্যান রয়েছে, যেগুলো ইতিমধ্যে আমরা শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেছি। আপনার চাচা আজিজুল বাড়ি হেলাল, উনি নির্বাচনের প্রার্থী ধানের শীষের। উনি একসময় ছাত্রদল নেতা ছিলেন, ওনার জন্য কাজ করছেন আপনি। মাঠের পরিস্থিতি কি? মাঠের পরিস্থিতি যেটা সত্যি কথা, আমরা মানে উনি আওয়ামী লীগ আমলে ব্যাপক জনপ্রিয় ছিল এই অঞ্চলে। আপনার খোঁজ নিলে জানতে পারবেন যে আওয়ামী লীগ আমলে ওই এলাকার মানুষ তাকে চাইতো। কিন্তু এখন আমরা একটা পলিটিক্যাল বিভিন্ন ধরনের দেখছি। আমি যখন এই রিসেন্ট আমি গ্রামে গেছিলাম, পা ভাঙা অবস্থায় আমি ঘুরতেছি, তো এক ভ্যানালার ভ্যানে ঘুরতেছি, তো আমার ভ্যানালা বলতেছি কি যে সবারই তো দেখলাম, এবার একটু জামাতে দেখবো। এরকম কিন্তু অনেকেই হ্যাঁ, বলছে, ঠিক? দেখেন, এবার আমি তো খুবই অবাক হলাম যে একজন ভ্যান চালক আজিজুল বাড়ি হেলাল তো এই এলাকায় অনেক জনপ্রিয়, জামাতে যে প্রার্থী, আমি তার নাম জিজ্ঞেস করছি, ভ্যানালা বলতে পারছে না। প্রার্থী তো কে জানি না, কিন্তু জামাতে একটু দেবানি, খুলনার ভাষা বলতে জামাতে একটু জামাতে দেবানি। দেওয়ানি। এখন আমি ভালো কথা, আমার কিন্তু এটা একটা ব্রেন স্টর্মিংয়ের কারণ হলো যে এরকম কেন বলছে, বা বিভিন্ন জায়গায় গেলে এরকম একটা শোনা যাচ্ছে, বিভিন্ন চায়ের আড্ডায়, চায়ের দোকানে এরকম কথা।
পরবর্তীতে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলাম, এখানে খুলনার কয়রার একজন রিক্সা চালক আছে, কয়রার মানুষ যে এখানে রিক্সা চালায়, সে আগে একসময় হচ্ছে বিএনপি করতো এলাকায়, পরে এলাকা থেকে চলে আসে। তো তার সাথে আমার দীর্ঘদিনের রিলেশন। এই 3 দিন আগে সে আমাকে ফোন দিয়ে বলছে, ভাই একটু দেখা করতাম। তা আমি ক্যাম্পাসে, আমি বললাম ভাই আসেন। বলতেছে ভাই একটা কাহিনী হয়েছে। আমি বলছি কি? বলতেছে কি, আজকে আমার রিক্সায় একজন উঠছিল, সে আমাকে বলতেছে তুই ডেইলি কয় টাকা ইনকাম করিস? সে রিক্সাওয়ালা বলতেছে যে ভাই আমি তো 1000-1200 টাকা ইনকাম করি, মানে 1200 টাকা মতন ইনকাম করি। বলতেছে তো রিক্সা ভাড়া কত? ও বলতেছে ভাই 500 টাকা। বলতেছে তোর আজকে থেকে আরও 500 টাকা দেবো, তোর কাজ হবে এই রিক্সায় যে উঠবে তুই একবার করে বলবি যে সবাই তো দেখছি, এখন একটু জামাতে দেখবো। মানে এটা একটা মানে এবার দেখেন, এবার সংঘবদ্ধ প্রচারণার অংশ সংঘবদ্ধ বলছেন আপনি? অবশ্যই, এটা তো ইন্টেনশনাল প্রচার, আমি এতদিন বুঝতে পারিনি। এবার আবার ওই রিক্সাওয়ালা কি বলছে, শোনো তোমার এখানে কিন্তু ছদ্মবেশে আমাদের দলে অনেকে উঠবে, তুমি আসলে বলছো কিনা এটা পরীক্ষা হবে এবং রাত্রিবেলা টাকাটা নিয়ে যাবা। অর্থাৎ তখন আমার মাথায় আসলো যে বিভিন্ন শ্রমজীবী যারা মানুষ আছে, যারা যারা দিন আনে দিন খায়, তাদের এই যে দারিদ্রতার একটা অংশকে মানে পুঁজি করে জামাতে এই ধরনের সংঘবদ্ধ প্রচারণা করছে এবং প্রতারণামূলক প্রচারণা করছে। আপনি প্রতারণা বলছেন, কিন্তু আমার কাছে এই ক্যাম্পেইন কিন্তু ফ্যাসিনেটিং লাগছে। না, ক্যাম্পেইন তো আমরা নানা পথে করতে পারি। ক্যাম্পেইনটা কতটা প্রতারণামূলক বোঝেন? আমি কিন্তু এটা বোধহয় বুঝি না। আমার খুবই খুবই ইন্টারেস্টিং চিন্তার এটা কারণ যে হয়ে মানে গেছিল যে এটা এই কি? পর্যায়ে চিন্তা করা যায় যে আমি জানি না আপনার এই বক্তব্য কতটা সত্য। না, কারণ একদম absolute। আপনি এখানে পার্শিয়াল, আপনি অন্য একটা পাশে বসে আছেন। সো আমি পুরোপুরি নিচ্ছি না, কিন্তু যদি সত্যি হয় আমার চোখে ইন্টারেস্টিং। আমি একটা জিনিস একটু, এটা জনধারণা, আমার ধারণা না, একটা জনধারণা আছে এবং বিভিন্ন লেখালেখি হয়েছে যে গত প্রায় 1.5 বছর জামায়াত বাংলাদেশের প্রতিটি ভোটারের দুয়ারে অন্তত একবার হলেও পৌঁছেছে। আর বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব তখন ব্যস্ত ছিল সংস্কার, তারেক রহমানের দেশে ফেরা, খালেদা জিয়ার অসুস্থতা, এবং তৃণমূল ব্যস্ত ছিল হাট বাজার ঘাট দখলে। তো এই বাস্তবতা যদি সত্যি হয়, সত্যি কিনা আমি জানি না, যদি সত্যি হয় তাহলে বিএনপির ভোটে জিতে আসার মানে সম্ভাবনা কতটা থাকবে? আসলে এটা সম্পূর্ণ অমূলক একটি প্রচারণার অংশ, অপপ্রচারের অংশ। কারণ আপনি বলছেন বা যারা বলছে যে বিএনপির জামাতের প্রার্থী নাকি প্রত্যেক ঘরে ঘরে একবার করে গেছে, বিএনপি প্রার্থীরা যায়নি। আরে ভাই, বিএনপি প্রার্থী তো 17 বছর ধরে ছিল এলাকার মানুষের সাথে, তাই তারা এলাকার মানুষের কণ্ঠস্বর হিসেবে বিভিন্ন আন্দোলন সংগ্রামে ছিল। যখন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে তখনও তারা রাজপথ থেকে মার খেয়েছে। তারা নতুন করে কি থাকবে? তারা তো ইতিমধ্যে আছে। বরং যারা 17 বছর আওয়ামী লীগের বিভিন্ন মানে কি বলবো, বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে নিজেদের আড়ালে অন্তরালে রেখেছিল, তারা এখন যেতেই পারে। তবু আমি তো দেখছি না, আমি বিভিন্ন জায়গায় যাই, জামাতের প্রার্থীর নাম কেউ বলতে পারে না। একটা প্রশ্ন আপনি এড়িয়ে গেছেন, একটা প্রসঙ্গ। এখানে একটা কথা আমি বলছিলাম যে তৃণমূল ব্যস্ত ছিল, হাট বাজার ঘাট নানা রকম দখল করার কাজ নিয়ে ব্যস্ত ছিল, এবং এইটার রেফারেন্সও আছে। তারেক রহমান এর মধ্যে বহু নেতাকে বহিষ্কার করেছেন, শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন, কিন্তু আমি জানি না সেটাতে কতটা নিয়ন্ত্রণ হয়েছে, কিন্তু এরকম অভিযোগ প্রায় উঠেছে। আমরা কিন্তু মানে জামাতের কথা বারবার আসছে, যদিও আপনি একজন বিএনপি বা ছাত্র দলের নেতা, এই জন্যই আসছে। এখন দেখা যাচ্ছে তারাই আপনাদের মূল প্রতিদ্বন্দ্বী। এনসিপির কথাও আসা উচিত এখানে, তাদের নিয়েও আমাদের আলাপ করা উচিত। কিন্তু এই যে অভিযোগটা, এটা মূলত বিএনপির তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধেই এসেছে। সেটা হচ্ছে, আপনি বললেন ঘাট বাজার হাট দখল। আচ্ছা, প্রত্যেক বাংলাদেশের ঘাট বাজার হাট এগুলা কিন্তু একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া আছে। ইজারার মাধ্যমে 1 বছরের জন্য ডেকে নেওয়া হয়, এটা কিন্তু সরকারি নিয়ম। এখন স্বাভাবিকত এটা এতদিন আওয়ামী লীগের লোকজন দখল করেছে, বা আপনি বলেন নিয়মতান্ত্রিকভাবে তারা নিয়েছে, কারণ কারোর না কেউ তো পরিচালনা কমিটিতে ছিল। তারা যখন পালিয়ে গেছে, এই বাজার কমিটিগুলো ফাঁকা পড়ে আছে, তখন একটা নিয়মতান্ত্রিক উপায় এটা হয়েছে। এখন সেখানে যদি ভোটাভুটি হয়, বা সেখানে যে জেলা প্রশাসক বা ইউনিয়ন পরিষদের যে প্রশাসক বা ইউএনও, তারা যে কমিটি গঠন করে দিচ্ছে, আমি তো দেখি যে এখানে খালি বিএনপি লোকজন না, জামাতের লোকজনও রয়েছে, বিভিন্ন এমনকি এনসিপির নেতৃবৃন্দ এই সকল বাজার হাটঘাট কমিটিতে রয়েছে। এখন এটা একটা আওয়ামী প্রচারণা যে দখল, এবং সে আওয়ামী প্রচারণায় পা দিয়েছে জামাত। কারণ আওয়ামী প্রচারণা ছিল যে 2001 থেকে 6 বিএনপি 3বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। প্রচারণাটা জামাতের এগেনস্টে গেল না কেন, বিএনপির এগেনস্টে গেল কেন? কারণ বিএনপিকে আওয়ামী লীগ থ্রেট মনে করে সবসময়, তাই জামাত তো কে সবসময় থ্রেট মনে করে। কারণ জামাত তো আওয়ামী লীগের একটা পার্টির মতনই বিভিন্ন সময় কিন্তু ছিল। জামাতের ছাত্র সংগঠনগুলো বলেন অথবা জামাতের বিভিন্ন নেতৃবৃন্দ আপনি দেখবেন যে বিভিন্ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের পদধারী লোকজন এখন জামাতের ক্যান্ডিডেট। আমরা তো দেখছি, আপনি যদি জামাতকে একটা আইডিয়ালিস্টিক দল বলেন, সে আইডিয়া তার হচ্ছে ইডিওলজি থেকে কতটুকু দূরে সরে গিয়েছে। জামাত মুখে বলে যে তারা একটা ইসলামপন্থী দল, কিন্তু আপনি দেখছেন কৃষ্ণনন্দী মণ্ডল খুলনা 1 আসনে একজন হিন্দু মানুষকে তারা নমিনেশন দিয়েছে। সুতরাং আমার মনে মানে সেটার মধ্যে দোষের কি হয়েছে সেটা আমি দোষের তো কিছু না। আপনারা তো
পোট্রে করেন যে জামাত একটি আদর্শিক দল, আমরা জামাত ইসলামী মূল্যবোধে আমরা বিশ্বাসী প্রত্যেক করার দল, কিছু নেই, তারা জামাত এটা প্রচার করে নিজেরাই। তো আমি বোঝাচ্ছি যে তারা মুখে যতটুকু ভালো বলে আসলে তাদের কর্ম পরিকল্পনা কি বা কাজে কি, বরং শোনা যাচ্ছে বিভিন্ন ব্যাংক তারা দখল করেছে। এটা নিয়ে কিন্তু আমরা কোনো কথা বলতে চাচ্ছি না। মানে জামাত কি এটা খুব খারাপ করেছে যে তারা যদি আরো বেশি গণতন্ত্রের চর্চা করে এবং অন্য ভিন্ন মত ভিন্ন দল, আপনি একটু আগে বলছিলেন যে ডাকসুতেও তারা অন্য মতের লোকজনকে নিয়ে আসছে, অন্য মাঝাবের লোকজন এসছে, তারা একজন হিন্দুকে মানে এইটাকে এটা তো এটাকে আসলে দলীয় আপনি একটা স্ট্র্যাটেজি, মানে সেটাই খারাপ চোখে দেখেন স্ট্র্যাটেজি। আপনি আমি নাকি? খারাপ চোখে দেখি না, কারণ আমরা তো ইনক্লুসিভিটিতে বিশ্বাস করি। কিন্তু যারা মুখে বলবে যে তারা লাইক বিজেপি, ইন্ডিয়ার একটি বিজেপির মতন তারা ধর্মভিত্তিক দল, আর বিভিন্ন ধরনের অন্য মানে ধর্মতে যেগুলো নেই সেই ধরনের কার্যক্রম তারা করবে, তখন তো এটা মানায় না। এই জন্য আমরা বলছি। কিন্তু আমরা ইনক্লুসিভিটিতে বিশ্বাসী, আমরা তো সবসময় গণমুখী দল, আমাদের ভিতরে কিন্তু এই ধরনের ডিফারেন্সিয়েট নেই। ইনক্লুসিভিটির কথা বলছেন, আগামী ইলেকশন কি ইনক্লুসিভ হচ্ছে? খালি চোখে তো হচ্ছেই। আর খালি চোখ যদি না হয় তাহলে? না, এটা তো আপনার এইখানে যারা এক্সিস্টিং আছেন, যারা বাংলাদেশের নাগরিক, যারা বাংলাদেশে রয়েছেন, তারা তো প্রত্যেকে নির্বাচনে অংশগ্রহণ করছে, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ। এখন আপনি বলতে পারেন যে একটি দল তো করছে না, আপনি আওয়ামী লীগের কথা বলতেই পারেন, বলা উচিত না? বলা উচিত। ঠিক আছে, তা আওয়ামী লীগ কেন করলো না? এটা তো আওয়ামী লীগের ব্যাপার, আওয়ামী লীগের নেতৃবৃন্দই তো নেই, করবে কিভাবে? কারণ দেশে না, রাজনীতি কিন্তু তাদের তো কার্যক্রম নিষিদ্ধ, মানে যদি না, কার্যক্রম এই নিষিদ্ধ থাকে সেক্ষেত্রে তারা কিভাবে করবে? না, এই কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে তো আমরা বলেছিলাম যে এটা একটি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা দরকার। নির্বাহী ক্ষমতায় কার্যক্রম নিষিদ্ধ করে একটি দল এখান থেকে সুযোগ সুবিধা নিতে চেয়েছিল এবং সরকার কিন্তু সে ফাঁদে পা দিয়েছে। আমরা কিন্তু বারংবার বিএনপি বলেছি যে একটি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে। আপনি দেখেন যে অনেক সময়, গতকালকে আমি একটা টকশোতে ছিলাম, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হয়তোবা রিফাত রশিদ, সে বলছে আওয়ামী লীগকে কোনোভাবে জামিন দেওয়া যাবে না। আমি বলেছি যে জামিন দেওয়া যাবে না এইটা এক পাশে, কিন্তু একজন অপরাধী যে অপরাধ সংঘটিত করেছে, সে যতক্ষণ না নিজেকে নিরপরাধ প্রমাণ করতে পারে অথবা যতক্ষণ না বিচার ব্যবস্থা মাধ্যমে সে সংশোধিত হয়, এটা বিচার ব্যবস্থা মনে না করবে, ততক্ষণ সে আইনের আওতায় থাকবে। কিন্তু বিচার ব্যবস্থা যদি একটা পর্যায়ে যে মনে করে যে না, এ সংশোধিত হয়েছে, তখন তাকে জামিন দিতে পারে। কিন্তু আমরা কি দেখছি যে আওয়ামী লীগের যারা রয়েছে গুন্ডা পান্ডা, যারা ওই যে জেল হাজতে, তারা জামিন পাচ্ছে, জামিন পেয়ে কিন্তু তারা এই হাদি হত্যাকাণ্ডের মতন বিভিন্ন অপরাধে সংযুক্ত হচ্ছে। সুতরাং তারা কতটুকু সংশোধিত হচ্ছে এটাও কিন্তু একটা ব্যাপার। মানে জামিন তো একটা হ্যাঁ, এটা মানবাধিকারের বলছি, আপনি জামিন অংশ না? কখন দিবেন? অফকোর্স জামিন যখন বিচার ব্যবস্থা মনে করবে যে লোকটা অলরেডি নিজেকে সংশোধিত করেছে। আপনি দেখবেন জেলখানা বাইরে লেখা যে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। না, অর্থাৎ কিন্তু একজন মানুষকে মানে জেল হাজতে পাঠানো হয়তো সে সংশোধনের যতক্ষণ জন্য। পর্যন্ত আদালতে তার বিচার চলছে ততক্ষণ পর্যন্ত সে আইনের চোখে নিরপরাধ। অবশ্যই। ইনোসেন্ট আনটিল প্রুভেন গিল্টি, সেটা তো হ্যাঁ। একটা কথা আছে। তো আমরা তো এটাই বলছি যে বিচার ব্যবস্থা যতক্ষণ না মনে করে সে সংশোধিত হয়েছে অথবা সে নিরপরাধ। কিন্তু আমরা তো দেখছি, আপনি যদি বলেন যে বিচার ব্যবস্থা তাহলে কেন দুই একটা করে জামিন দিচ্ছে? কারণ বিচার ব্যবস্থায় কি আপনার সম্পূর্ণ রিফরমেশন হয়েছে? হয়নি। আপনি যে কোনো সেক্টরে রিফরমেশনের কথা বলেন, এটা কি সম্পূর্ণরূপে হয়েছে? প্রশাসনের রিফরমেশন হয়েছে? কৃষকদের কোনো রিফরমেশন হয়েছে? পলিসিতে কোনো রিফরমেশন হয়েছে? হয়নি। কেন হয়নি? আমরা বলেছিলাম যে 5ই আগস্টের পর একটি জনগণের সরকার প্রয়োজন। জনগণের সরকার যতক্ষণ না আসবে এই দেশে কিন্তু আনস্টেবিলিটি চলবে। কারণ এখানে একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, যে অন্তর্বর্তীকালীন সরকারের মূল উদ্দেশ্য হওয়া উচিত ছিল যে জনগণের ক্ষমতা জনগণ হাতে তুলে দেবে, এরপর জনগণ ডিসাইড করবে তাদের প্রতিনিধিদের দ্বারা এই দেশ কীভাবে চলবে। কিন্তু আমরা তা না দেখে আমরা দেখলাম তারা নিজেরাই কিন্তু সংস্কারে বসেছে। সেই সংস্কার করতে যেয়ে কী করলো? এখন গণভোট এসেছে। সেই সংস্কারের ভিতরে অনেকগুলো রিফারেন্ডাম হয়েছে, অনেকগুলো নোট অফ ডিসেন্টসও আছে। আপনি, আপনার সাথে আমি একটা মতামতে আমরা এক টেবিলে বসলাম 4-5 জন, একাধিক আলোচনা হলো। ধরেন 90% আমরা ঐক্যবদ্ধভাবে সমাধান করেছি যে না এটাই হবে। 10% আর আপনার আর আমার ভিতর অমীমাংসিত রয়ে গিয়েছে। এখন এইটা কিভাবে আপনার সমাধানের পথে যাবে, এটা তো জনগণ নির্ধারণ করবে। কিন্তু সেই সুযোগ তো আমরা দিচ্ছি ভালো না। প্রসঙ্গ এনেছেন গণভোটের প্রসঙ্গটা। গণভোটের প্রসঙ্গ নিয়ে কিছুদিন ধরে একটা একটা ধারণা প্রচার হয়েছে যে বিএনপি চায় যে গণভোটে না জয়যুক্ত হোক, বা তারা হায়ার পক্ষে প্রচারণা চালাচ্ছে। এমনকি আপনাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শেষ পর্যন্ত এসে বলতে হয়েছে যে না, আমরা তো হার পক্ষেই আছি, আমরা গণভোটে হার পক্ষেই ভোট দেবো। তো এরকম একটা ধারণা কেন তৈরি হয়ে গেল, যেখানে এনসিপি জামাত তারা কিন্তু তাদের এনসিপি শাপলাকলি জামাতের দাঁড়িপাল্লার পাশাপাশি গণভোটের জন্য তারা হা ভোট সবার কাছে চেয়ে বেড়াচ্ছে, সেখানে বিএনপি কেন চাচ্ছে না? মানে বিএনপি কি চায় না হা জিতুক? দেখুন, এই গণভোটটা একটা সংস্কারের অংশ, তাই না? তা বিএনপির প্রতিষ্ঠাই হয়েছিল সংস্কারের মাধ্যমে। এমনকি বিএনপির আগে বাংলাদেশি জাতির জন্য বা বাংলাদেশে অন্য কোনো সংগঠন
বা রাজনৈতিক দল কিন্তু সংস্কার প্রস্তাবনা দেয়নি। সর্বপ্রথম বেগম জিয়া ভীষণ 2030 একটি সংস্কার প্রস্তাবনা দিয়েছিলেন। পরবর্তীতে 2023 সালে তারেক রহমান কিন্তু 27 দফা দিয়েছিলেন, যেটি পরবর্তীতে 31 দফা হয়েছে। সব থেকে বড় সংস্কার অংশ, সেখানে কিন্তু সকল সংস্কারের কথা এসেছে। তো বিএনপি প্রতিষ্ঠা হচ্ছে সংস্কারের মাধ্যমে, তারা দেখাচ্ছে সংস্কারের পথ। তারা কেন সংস্কারের পক্ষে থাকবে না? বিএনপি তো, আপনিই বললেন যে মহাসচিব বলেছে যে আমরা গণভোটের পক্ষে রয়েছি। এখন আপনি বলতে পারেন যে প্রচারণা এতটা ইন্টেন্সিভিটি নেই কেন, এতটা তীব্রভাবে প্রচারণা বিএনপি হ্যাঁ ভোটে নেই কেন? এটাই তো। তা আপনি দেখছেন যে যেখানে অন্তর্বর্তীকালীন সরকার তাদের রেফারি হিসেবে থাকার কথা ছিল, তারাই রাষ্ট্রীয় পক্ষ থেকে প্রচারণা করছে যে হ্যাঁ ভোটে ভোট দিতে হবে, যেখানে রাষ্ট্র নিজে নেমে গেছে। এটা সেখানে কি তো আমার ঠিক মনে হয় করেনি সরকার? না, সেটা তো আমি বলছি যেটা রাজনৈতিক দলগুলোর কথা ছিল, কিন্তু সেটা রাষ্ট্রায়ত্তভাবে হচ্ছে। সুতরাং এখানে দলগুলো তো আর মুখ্য ভূমিকা পালন করার কিছু নেই। গতকালকে দেখলাম যে বাংলাদেশ ব্যাংক বা কোনো একজন বলেছেন, একজন উপদেষ্টা, যে সকল ব্যাংক অথবা প্রাইভেট সেক্টরগুলো এরা যেন গণভোটে হ্যাঁ ভোট হয় এর জন্য প্রত্যেক প্রতিষ্ঠানে প্রচারণা চালায়। সুতরাং এখানে তো আর দলগুলোর সেরকম মুখ্য ভূমিকা রাখার কিছু নেই। না, তারপরেও কিছু কিছু দল রাখছে, এখন একটা দল সে ব্যাপারে নীরব থাকছে, মানে সেটা কি আমরা এই নীরব নীরবতা থাকছি কি না, অসম্মতির লক্ষণ? না না, নীরবতা সম্মতির লক্ষণ। আমরা হ্যাঁ ভোটের পক্ষে আছি, এটা আমাদের মহাসচিব বলেছে। আমি শেষ করব, আর এই আলোচনা বেশি বাড়াবো না। একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আমি একজনের একটা ফেসবুক স্ট্যাটাস দেখছিলাম। তিনি কোনো দলের সমর্থক বা কর্মী কিনা আমি জানি না। তিনি লিখেছেন যে 1990 সালে, 90-এর আগে ডাকসুর যে শেষ নির্বাচনটি হয়েছিল সেটিতে ছাত্রদল জয় পেয়েছিল, এবং পরবর্তী জাতীয় নির্বাচনে দেখা গেছে বিএনপি বাংলাদেশের রাষ্ট্রের ক্ষমতায় এসেছে। এবার সর্বশেষ ডাকসু এবং আরও 4টি সংসদ নির্বাচনে শিবির জয় পেয়েছে। তার মানে কি জামাত আসছে পরের বার? দেখুন, আপনি 90 ডাকসুর কথা বলেন। 89 ডাকসুতে ছাত্রদল সম্পূর্ণ প্যানেলে পরাজিত হয়েছিল। 90 ডাকসুতে কিন্তু ছাত্রদল সম্পূর্ণরূপে বিজয় লাভ করেছিল। 2024 একটি ডাকসু হয়েছে, 2025 ডাকসু হয়েছে, এখন 26 সালে এসেছে। আর 5-6 মাস পর কিন্তু তাদের মেয়াদ কাজ। জাতীয় নির্বাচন তো তার আগেই। জাতীয় নির্বাচন তার আগে, ঠিক আছে। আমরা তো বললাম যে আপনি 90-এর একটা প্রেক্ষাপট, এখনের প্রেক্ষাপট আলাদা। 90-এর একটা স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, দীর্ঘ 9 বছর হয়তো বা এরশাদ তখন ক্ষমতায় ছিলেন। আর এখানে দীর্ঘ 17 বছর একটা ফ্যাসিবাদ, স্বৈরাচারী কায়দা এবং ফ্যাসিবাদী কায়দার ভিতরে কিন্তু তফাৎ রয়েছে। অর্থাৎ একটা দীর্ঘদিনের শৃঙ্খল ভেঙে যখন একটি রেভুলেশন হচ্ছে, তখন কিন্তু আপনার অনেক কিছু চেঞ্জেস আসবে। তার মানে যে এইটা, আমি তো বললাম যে শিক্ষার্থীরা তাদের সেলফ কমফোর্টের জোন থেকে শিবিরকে বেছে নিয়েছে ডিউ টু দেয়ার সিকিউরিটি ইস্যুস। কিন্তু তাদের তো এলাকায় তো এই সমস্যা। এখন যদি বাংলাদেশ মনে করে ডিউ টু সিকিউরিটি ইস্যুস, একই কারণে তারা শিবিরের না, এটা মনে করবে কিনা এটা তো জামাতকেও 12 ফেব্রুয়ারি বেছে নেবে। নির্বাচনে বোঝা যাবে। আমরা বিএনপি তো আমাদের উপর কনফিডেন্স আমরা তো কনফিডেন্ট এই কারণেই যে দেশের জনগণ আমাদের বেছে নেবে, কারণ 17 বছর আমরা দেশের মানুষের পক্ষে কথা বলেছি, এবং নির্বাচন নিয়ে আমরা কোনো টালবাহানা চাইনি। বরং আমরাই সর্বপ্রথম বলেছি যে জাতীয় নির্বাচন অনতিবিলম্বে হওয়া উচিত। কিন্তু আপনি দেখেছেন এই যে যাদের কথা বললেন, এনসিপি অথবা জামাত, তারা যত পারে লেন্দি করতে চায়। অর্থাৎ তাদের দল যতক্ষণ না সুসংগঠিত হয়, দল যতক্ষণ না ভোটের উপযুক্ত হয়, ততক্ষণ কিন্তু তারা লেন্দি করার বিভিন্ন ধরনের তালবাহানা করেছে। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা খুবই কনফিডেন্ট, এবং ইনশাল্লাহ আমরা এবার সরকার গঠন করব। থ্যাংক ইউ হামিম, আপনার জন্য শুভকামনা রইল। আমাদের আজকের পডকাস্ট কথা চলুক এখানে শেষ করছি। ধন্যবাদ এতক্ষণ দেখবার জন্য।